বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, কি করি না এখন তুমি আসিয়া পারো না, ঘন হয় ঢাকা থাকি বা হাতে নাহলে জেলখানা না। আপনারা অনেকে জেলে গেছেন, আমার ছেলেরা অনেকেই জেলে গেছে, ঠিক তো? ইনশাল্লাহ এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই ক্ষেত বাড়িতে, ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে থাকতে হবে, ঠিক না? এটা আমাদেরকে গত 15 বছর ধরে এই অবস্থা আমাদের করতে হবে। এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভালো থাকার জন্য, কম দামে খাওয়া পাওয়ার জন্য, অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনীতির অবস্থা চেয়েছিলাম, তাই না? আমরা 1971 সালে এখানে সবাই বেশিরভাগ যুবক, তারা 71 সালে যুদ্ধ দেখে নাই, তো অনেকে আছেন প্রবীণ যারা 71 সালে যুদ্ধ দেখছেন। আমরা যুদ্ধ করেছি 71 সালে, আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাবো, পাকিস্তানি আর আমাদের অত্যাচার করতে পারবে না, পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল। আমাদের হিন্দু মুসলমান ভাইরা, আমরা ঘর বাড়ির ছেলে ভারতে চলে গিয়েছিলাম, আমরা সেটা ভুলি নাই। এই বাবা, তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না, প্লিজ পেছন দিকে কথা বলে না। এখন আমরা ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে, পাকিস্তান হানাদার বাহিনী লুট করে নিয়ে গেছে। এবার আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে, একটা দেশ পালাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিবেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করি, তাই না? দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের উপরে চড়া হয়ে গেল, এই দেশের মানুষের উপরে। আপনাদের অনেকের মনে থাকার কথা, তখন একটা দল ছিল, এই বাংলা চাকরিটা তো তৈরি হয়েছিল, জাসদ, রব সাহেবের জাসদ। এই দলটা আওয়ামী লীগ থেকে বাইরে আসছিল এই জন্য যে তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, মানুষকে খুন করতেছে, জখম করতেছে, গুম করে দিচ্ছে। সুতরাং তারা তখন বের হয়ে আসছে। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে ওই সময়, স্বাধীনতার পরে পরে। মামলা যারা করছে এই সময় পাই নাই যে আমরা চেয়েছিলাম আপনার 1971 সালে যুদ্ধ করতে। তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, পুরানো লোক যারা আছেন, সেই ঘোষণাটা কিন্তু কোনো রাজনৈতিক দল দেয়নি,
রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই, ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন, সেই জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বহুদলীয় গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন। তার আগে শেখ মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে নিষিদ্ধ, একটা দল থাকবে বাকশাল। এই আমার সামনে এত সাংবাদিক ভাইরা আছেন, তোর সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিচ্ছিল। তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিচ্ছে। বন্ধুগণ, ট্রেন যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, আমি একটু পরে কথা বলতেছি। অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম, তাই শোনেন মাঝে মাঝে নাকি? ট্রেন যায় না, রুইয়া যায়, তারপরে আপনার পঞ্চগড় যায়, তাই না? আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন চলুক, আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পাক, তাই না? বন্ধুগণ, সেই স্বাধীনতা যখন পেলাম, সেটাও আপনার 1981 সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, নিয়ে আবারও আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলেন। আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসটা জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল, দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। দুর্ভাগ্য আমাদের এই আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে 9 সালে, আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এবার একটু কায়দাটা ভিন্ন। এবার আর একদল ঘোষণা করে না, এবার দল রাখলো, গণতন্ত্রের একটা ফাসাদ থাকলো, ছদ্মবেশে শুরু হলো আবার সেই বাকশালী এক দলীয় ব্যবস্থা করার জন্য। এক এক করে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ছিল না, মনে আছে আপনাদের? ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে, ফলে আমরা সবাই ভোট দিতে পারবো, ছিল না? আমরা 3 বার এটাতে ভোট দিচ্ছি, খুব ভালো ফলাফল পাইছি। দুঃখের কথা, আওয়ামী লীগ আসার পরে 2012 সালে সেই ব্যবস্থাটা বাদ দিয়ে দিল। ব্যবস্থা কি করলো, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর নির্বাচন হবে, ভোট হবে। এখন শিয়াল যদি আপনার মুরগির খাঁচার মধ্যে ঢুকায় দেন, তাই তো করছে। আওয়ামী লীগ ঢুকছে আর কাউকে ভোট দিতে চায় না, একাই সে রাজা হয়ে বাড়ে গেছে, তাই না? এবং আমরা 3 বার ভোট দিতে পারি না। আর আমাদের ছেলে তো ভোট দিয়ে গেছে, এখনো জানে না। ইয়াং ছেলে যারা আছে, ভোট দিয়েছ? ভোট দিতে পারছো? গত 15 বছর ভোট দিছ? ভোট হয়েছে কিন্তু 3 বার ভোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা নিয়েছে, বলে দিয়েছে তোরা আশীর্বাদ দরকার নাই, দিয়ে দিন। স্লোগান ছিল তখন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেবো। ওইভাবে কারি সিল মারিছে আর আপনার নৌকা ঘোষণা করে দিচ্ছে, তাই না? এমনকি আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনও তাই হয়েছে। এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল, মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না, এটা আওয়ামী লীগ সরকার করছে। এটা একটা দিক, আমার ভোটের অধিকার কেড়ে নিল। দ্বিতীয় দিক কি, এই যে সাংবাদিক ভাইরা আছে, এখন তো দেখেন কতগুলা চ্যানেল, টিভি চ্যানেল দেখেছেন না? ওইরকম আপনার পত্রিকা অনেক, অনলাইন সব দাঁড়ায় গেছে। কিন্তু এরা কিন্তু তখন যা মনে করতো তা লিখতে পারতো না, যা সত্য তা লিখতে পারতো না।
ওই আমার রমেশ বাবু যা কইবে ওইটাই সিনেমা হবে, ওইটাই লিখিব হবে। হাসিনা যা কইবে ওইটাই লিখিব হবে, ওইটাই বলিব হবে, তাই না? এই একটা অবস্থা তারা তৈরি করছিল। আর আমরা যা বলবো সেই কথা ছাপানো যাবে না, সেই কথা বলা যাবে না, সেই কথা টিভিতে দেখানো যাবে না। এই করে আইনও তৈরি করলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি কথাগুলো আপনাদের বলছি, বোঝা দরকার ভাই। এখন একটা দাবি উঠছে না যে আমরা এই একাই সব করে ফেলছি। আর আমরা 15 বছর ধরে আমরা মার খেলাম, মামলা খেলাম, আপনার গায়েবী মামলা হলো, আমাদের বিরুদ্ধে মামলা কোর্ট হলো, এখনো আমাদের বহু ভাইকে আদালতে যেতে হয়, কোর্টে যেতে হয়, যেতে হবে না? কি চিরারঙের ভাই লোকেরা আছেন? হ্যাঁ, যাওয়া হচ্ছে না, কোর্ট যাওয়া হচ্ছে না, হচ্ছে না, নাই কয়েন না কেন যাওয়া হতো। বন্ধুগণ, আপনারা শুধু না, আমাদের এই ঠাকুরগাঁ সদরে 7,000 আসামি আর 100-এর উপরে মামলা। আর সারা দেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ। 60 লক্ষ, 700 মানুষকে গুম করে দিয়েছে। এই যে আমার মা বোনের এখন আছে, এরা আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে স্বামীকে তুলে নিয়ে গেছে, ছেলেকে তুলে নিয়ে গেছে, বাবাকে তুলে নিয়ে গেছে। এই 12 বছর 13 বছর তারা জানে না এখনো যে তারা কোথায় আছে, মরে গেছে না বেঁচে আছে না কি হয়েছে। ওনাকে মিলাদ করবে, সে মিলাদও করতে পারে না। এই অবস্থা আমি তৈরি করছি। আয়না ঘর তৈরি করছিল, আয়না ঘর কি জানেন? তৈরি করছিল, ধরে ধরে নিয়ে যাবে, উঠে নিয়ে ওইখানে অত্যাচার করবে, নির্যাতন করবে, দিনের পর দিন, মানুষের পর মাস, একটা ঘরের মধ্যে বন্ধ করে চোখ বেঁধে রেখে দিবে এবং সেইখানে তাকে বিভিন্ন রকম কথা বলানোর চেষ্টা করবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর একটা লোক ওই ঘরের মধ্যে আটকে রাখবে। এই কাজ করছে আমাদের, এই কাজ করছে শেখ হাসিনা। আজকে এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, যখন আন্দোলন করছে, যখন বুক পেতে দিয়ে বুলেট নিয়েছে বুকের মধ্যে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। আপনাদের এই এলাকায় 4টা ছেলের প্রাণ গেছে, 4টা না, 4টা ছেলে এই মোট এখন পর্যন্ত ঠাকুরগাঁতে 13 জন আমাদের নিহত, শহীদ হয়ে গেছে। শহীদ এই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তারা শহীদ হয়ে গেছে। হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এখনো তাদের চিকিৎসা চলছে। আমি কয়েকদিন আগেও একটা ছেলেকে দেখতে গেছিলাম, তার সমস্ত বুকে গুলি লেগেছে। আমার ছেলের বুকে যদি গুলি লাগে, আমি বাপ হয়ে, আমি ভাই হয়ে, আমি কি স্থির থাকতে পারি? না। বন্ধুগণ, যার যায় সেই বুঝে ব্যথা তার, তাই না? আজকে আমাদেরকে সেই অবস্থায় নিয়ে গেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে বারবার মনে করে দিলাম এই জন্য যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাহলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাইছে ভাই, ভালো হয়েছে, লক্ষ্যগ্রস্ত। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছো এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছো, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছো। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে?
হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে, এমন ভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। এই ছেলেরা বসো, বসো, শুনে সব বসো, বসো। এরা বিভ্রান্ত করতে, বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি জানেন এই রাস্তায় সেদিন বেরিয়ে আসেননি, এই চাকরিকে মাঠে আপনার সেদিন গুলির মোকাবেলা করেন নাই, ছেলেরা করেন নাই। কথা বলো না কেন? হ্যাঁ, কথা জোরে বলবা, স্লোগান দিবা জোরে, তাহলে বল আসবে। বুঝতে পারছো? আমি কথা বাড়াবো না ভাই। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কিভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বন্ধুগণ, হাসিনার অপকীর্তি, এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। সে চুরি করছে, যে চুরি চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আমরা খাওয়া পাই না, আমাদের বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। বন্ধুগণ, হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে। তখন আপনি বিচার পাইতেন না, ওকে বিএনপি করে, তাহলে দাও, ওকে 5 বছর জেল দিয়ে দাও, জামিন দিও না। আর অজ্ঞাতনামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে, তাই না? দিছে না? এই একটা অবস্থা করছে আমাদের। বন্ধুগণ, তারা অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে আমাদের সুযোগ আসছে একটা, যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করব। এটা আমরা আগেই চিন্তা করছিলাম, যে জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভিকটিম, 6 বছর জেলে ছিলেন, এই হাসিনা থেকে 6 বছর জেলে কাটিয়েছিলেন। এবং যে জেলে যিনি ছিলেন সেটা মানুষ থাকতে পারে না। তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো, নোংরা স্যাঁতস্যাঁতে ঘর, সেই ঘরের মধ্যে তাকে দেখা হয়েছিল 2 বছর। অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছিল, যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেরোয় আসতে পারছেন, ও এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন। আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের, হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। কয়েক দিনে 1-2টা মামলা হলে আমার কি অবস্থা হয়? যদি 111টা মামলা হয়, আমরা বাজিবা পারি? এইটা আমার অবস্থা করেছিল। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? বিএনপি করি, বিএনপি করি অপরাধ। বন্ধুগণ,
আজকে সেই অবস্থার অবসান নেই, শেষ হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, ওই যে ম্যাডাম 2016 সালে একটা ভিশন 2030 বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, ভিশন 2030। এখানে তিনি বলেছিলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছেন আমাদের পার্লামেন্টে একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, দুই কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে, তার একটা চেক এন্ড ব্যালেন্স হয়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তিনি তখনই বলেছিলেন, যে কমিশন আনতে হবে, জুডিশিয়াল কমিশন। সেই কমিশনগুলো তখনই তিনি বলেছেন। পরবর্তীকালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি এই 2022 সালে 31 দফা দিলেন, তাই না? এটা আমরা একাডেমি, সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে থেকে, এই তোমাদের কি অসুবিধা হচ্ছে বাবা? সমস্যা কি? এই যে ভাই আপনারা বসেন, আর কথা বলো না প্লিজ, ছাত্ররা কথা বলো না। এই যে 18 সালে উনি দিলেন 31 দফা, 31 দফা। কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, আপনারা শুনতেছেন না? সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন, বুঝিয়ে পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি? না বলতে হবে আমাকে, সংস্কার বুঝেন? এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত করে সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, টাকায় ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠীটাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে চলে যায়। এটা হচ্ছে কারসাজি, এটা আমরা চাই না। আমরা যে দামে আমার কৃষক ভাইরা বিক্রি করতে পারবে, তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই, এবং কৃষক ভাইরা যারা দাম পায় প্রত্যেকটা জিনিসের, সেটা নিশ্চিত করতে চাই। আমার শ্রমিক, এই যে আপনার গার্মেন্টস শিল্পের যে শ্রমিকরা, বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে, তারা যেন তাদের ন্যায্য মজুরি পায়। দিন রাত পরিশ্রম করে ওই 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন ওদের চলে না, কেন মানুষের চলতে পারে না, এটাকে তারা বাড়াই চায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আমি একটা কথা বলি ভাই, একটা কথা মনে রাখতে হবে। আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে, ভাইয়েরা আছে, আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে, মায়েরা আছে। আমাদের কোনো পার্থক্য আছে? একটাই পার্থক্য, যে ধর্ম চর্চাটা আলাদা, তাই না? কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছেলেরা দেখতে যায়, তাই না? আর আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয়, তখন সেমাই খাওয়া আমাদের হিন্দু ভাই বোনেরা সবাই আসে না বাড়িতে বাড়িতে? এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে বেরিয়েছি। এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, ভারতেই নাই, কিন্তু বাংলাদেশে সেই সম্প্রীতি আছে। সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে, যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা মানতে আমরা রাজি নই। আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আমরা
এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই, জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনোদিন ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। আমরা নিশ্চিত করবো আমরা কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করবো। আমার শ্রমিক ভাই তার ন্যায্য হিস্সা পায়, সেটা আমরা নিশ্চিত করবো। আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন আর কোনোদিন না হয়। বিনা কারণে মানুষকে হত্যা করা, খুন করা, এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয়। বন্ধুগণ, আজকে অনেক কিছু শুরু হয়েছে। আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে, এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে, চুরি চামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, গুন্ডাবাজি বন্ধ করবে, দখলদারি বন্ধ করবে। দখলদারদের আপনারা সহ্য করবেন না, যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না। আমি আপনাকে অনুরোধ করবো, যদি এমন কেউ করে তাদেরকে ধরে আপনার পুলিশের হাতে সোপর্দ করবেন। এটা কখনোই করা যাবে না, করতে দিবেন না। আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটাকে কিভাবে চালাবেন। সেই দেশটা আমাদের দেশ, এটা কারো বাপের দেশ না। গানটা শুনতেন না, একটা গান হচ্ছে একটু ভালো হতো, দেশটা তোমার বাপের নাকি। দেশটা কারো বাপের না, হ্যাঁ ভাই, এটা আমার রক্তে পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দান পাইনি, আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রক্ত দিয়েছি, সেই বাংলাদেশ আমাদের। বন্ধুগণ, সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। আমি বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে যাচ্ছি। আমি আমার সারাটা জীবন এই লড়াই সংগ্রামের মধ্যে আছি। একটা মাত্র লক্ষ্য আমার, যে আমি যেন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নির্যাতন মুক্ত, শোষণ মুক্ত, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি। সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি। তাই অনুরোধ করবো, আমরা কারোর উপর প্রতিহিংসা চালাতে চাই না, আমরা কারোর প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাইকে নিয়ে ভালোবেসে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি। আমার শেষ কথা আপনাদের কাছে, আমি কিন্তু আজকে কোনো ভোটের প্রচারণা করতে আসি নাই আপনাদের কাছে। আমি যেই কথাটা বলতে এসেছি আপনাদের কাছে, এই কথাটা যে বন্ধুগণ, এই দেশটা আপনার, এই মাটি আপনার, এই মানুষগুলো আপনার। আপনাকে এটাকে রক্ষা করতে হবে, আপনাকে আপনার দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসেননি। আমরা চাই যে তিনি অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন। যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবেন, তিনি সুস্থ হয়ে আসুন। আমরা সবাই একজোটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্ট্রেইজার, আমাদের যে স্বপ্ন, সেই সুন্দর স্বপ্নময় দেশ, একটা গণতান্ত্রিক দেশ, একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ, একটা ভবিষ্যতে আরো উন্নতি করব সেই আশার একটা দেশ তৈরি করতে চাই। সবাইকে, আপনাদের বিশেষ করে আমার ঠাকুরগাঁও সদরের ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাতে চাই যে আপনারা কষ্ট করে এসেছেন।